সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতাদের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। কাউকে চিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের গাফিলতি পেলে ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপির। এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরও কাটেনি শঙ্কার মেঘ। অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের, অস্বীকার তেহরানের। দুপক্ষের আচরণে ট্রাম্পের অসন্তোষ। আদালতে উপস্থিত না হলে টিউলিপের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। চিঠির মাধ্যমে দুর্নীতি মামলা বন্ধের দাবিকে হাস্যকর বললেন দুদক চেয়ারম্যান। এবং এনবিআরকে শক্তিশালী করতে একনেকে 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদন। দাবি না মানলে শনিবার থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি রাজস্ব বোর্ড কর্মীদের। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আগের চেয়ে মব সহিংসতা কমেছে বলেও দাবি করেন তিনি। এদিকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কোনো পুলিশ সদস্যের গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় ফের আলোচনায় আসে মব ভায়োলেন্স। রোববার রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে বের করে এনে জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। রাতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে ডিএমপি কমিশনার বলেন, এখন থেকে কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না। কোনো পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও। মব জাস্টিস, আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা আমাদেরকে খবর দেন, আমরা যাব, আমরা ধরবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সিইসির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, জড়িতরা কেউ রেহাই পাবে না। আগের চেয়ে মব সহিংসতা কমে এসেছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনাটা কোনো অবস্থায় কিন্তু মেনে নেওয়া যায় না। আর এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু একজনের, আপনারা জানেন, অন্যদের আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং অন্যান্য যদি কেউ এটার সাথে জড়িত থাকে, আমরা অন্যান্য আরও তো অনেক জড়িত আছে, ফুটেজ দিয়ে আমরা সবারই আইনের আওতায় নিয়ে আসবো। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর জানিয়ে উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যেন ভালো থাকে। সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করতে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। বর্তমানে পুলিশ সদস্যরা আগের চেয়ে আরও অনেক সক্রিয় এবং মানবিক বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সক্ষমতা আমি বলবো আগের থেকে অনেক বেড়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্থা করায় দলের জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি নেতারা। মব ভায়োলেন্সের বিচার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে কালক্ষেপণের অভিযোগ তাদের।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। আদালতের প্রাঙ্গণে কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে চিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা দামি নির্বাচন করেছে, এর জন্য দায়ী এই 3 নির্বাচন কমিশন, তাদের আইনসঙ্গতভাবে বিচার। বিএনপির 31 দফা নিয়ে সকালে রাজধানীর উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আগে বিচার, পরে সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। সরকার ও বিচার চলমান প্রক্রিয়া হওয়ায় নির্বাচনের পরও এই দুটোই চলবে বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মঙ্গলবার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আইনজীবী দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। 1 জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই, এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। কেউ যদি বিচার প্রক্রিয়ায় অংশ না নেয়, বয়কট করে, তখন বিচারকদের বাধ্যবাধকতা থাকে আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাদের পক্ষে দক্ষ আইনজীবী নিয়োগ দেয়া। তবে কোন আইনজীবী নিয়োগ দেওয়া হবে সেটি শুধু বিচারকদের বিষয়। এর আগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আদালতে উপস্থিত না হলে টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। চিঠি দিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই চিঠিতে টিউলিপ ব্রিটেনকে খাটো করেছেন বলেও মনে করেন আব্দুল মোমেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একের পর এক তলবসহ দুদক যখন নানা আইনি পদক্ষেপ নিচ্ছে, তখন দুদকের কাজে সহযোগিতা না করে পাল্টা আইনজীবীর মাধ্যমে তদন্ত বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন টিউলিপ। চিঠিতে দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন। একজন এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা হলে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো, আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে,
এটা কি হতে পারে? যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন। যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন, তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর। সংস্থাটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশি নাগরিক হিসেবেই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে টিউলিপের বিরুদ্ধে। দেশের আদালতে এসেই আইনেই মোকাবেলা করতে হবে তাকে। যদি না আসে তাহলে তো আপনার ইনএফিশিয়েন্ট ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সামনে পাই? আমাদের যত ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, অনেক মামলাতে অনেক আসামি ইনএফিশিয়েন্ট ট্রায়াল হয়। সেটার পদ্ধতি রয়ে গেছে, সেভাবে বিচার হবে। টিউলিপ সিদ্দিক সহ দুদকের মামলায় বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোল সহ সব সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানান চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ। হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে, ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হয়েছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশনা দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। পরে গোয়েন্দা বিভাগ ও ইউনিটের কর্মীরা তা বাস্তবায়ন করেছেন। ভারতের পাশাপাশি গুমের শিকারদের জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন গোয়েন্দারাও। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6 নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়, আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি। কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর তৃতীয় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানান রকম নির্দেশ আসত। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি অফস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন, গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন আমি যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গুম প্রতিরোধে দ্রুত সময়ের মধ্যে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে মানবতা বিরোধী অপরাধের মাত্রা কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর গুলশানে কমনওয়েলথ চার্টার ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে কথা জানান তিনি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান রাজনৈতিক কর্মসূচি ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি ছিল গুম, হত্যা, অনাচার, অবিচার আর দুর্নীতির বিরুদ্ধে তরুণদের গণজাগরণ। ফৌজদারি কার্যবিধি যুগোপযোগী করতে সরকার কাজ করছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এরই মধ্যে আইন সংস্কারের খসড়া তৈরি হয়েছে। The July-August uprising, not merely a political event but a moral awakening. We advance full digitalization of the judiciary to ensure transparency and efficiency. We amended laws on gender-based violence for time-bound justice. We reformed judicial appointments in the higher judiciary, enshrining transparency and merit-based appointment through the Supreme Judicial Council. We have amended the Code of Civil Procedure to make justice faster. টানা 12 দিন হামলা পাল্টা হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুপক্ষকেই তা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেল আবিব, যদিও তা অস্বীকার করেছে পেজেশকিয়ান প্রশাসন। এই অবস্থায় দুই দেশের আচরণে অসন্তোষ জানিয়ে ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেছেন। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেভায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, নারী ও শিশুসহ হতাহত হন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে। যদিও বেশিরভাগ হামলা প্রতিহতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, অল্প সময় পরই বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি, তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও কাটেনি শঙ্কার মেঘ। দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরান দুই দেশের ওপরই অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনকি ইসরায়েলকে বোমাবর্ষণ না করতে সতর্ক করেন তিনি। ইরানের বিষয়ে বলেন, তারা আর কোনোদিন পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I'd never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. এদিকে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়ে কাতারের আমিরের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন। যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। দেশে আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিকেলে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, ৪৫ দিনের জ্বালানি তেল মজুতের পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও ৬ মাসের। এছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিকল্প উৎস থেকে এলএনজি যোগানের আশ্বাসও দিয়েছেন সরবরাহকারীরা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি আপাতত স্বস্তি ফেরালেও গত কয়েকদিনের সংঘাত, উত্তেজনা, অস্থিরতা বাড়ায় জ্বালানির বৈশ্বিক বাজারে, যার প্রভাবে এলএনজি আর জ্বালানি তেলের দাম ও আমদানি নিয়ে বাংলাদেশেও দেখা দেয় নানা শঙ্কা। মঙ্গলবার বিদ্যুৎ ভবনে এক চুক্তিসই অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি উপদেষ্টা। জানান, আপাতত দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। ৪৫ দিনের মজুত থাকার পাশাপাশি ক্রয়াদেশ আছে আরও ৬ মাসের। নিশ্চয়তা আছে চাহিদা মাফিক এলএনজি সরবরাহেরও। এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতে পারি। বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি। আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না। লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে গ্যাস বিক্রয় চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহের কথা জানান তারা। The European Union, working with our member states, put on the table an amount of 1.3 billion euros of funding to help Bangladesh roll out its increased ambition when it comes to renewables. অনুষ্ঠানে লাফার্জ হোলসিম বাংলাদেশ ও জালালাবাদ গ্যাসের মধ্যে 10 বছর মেয়াদী চুক্তি সই হয়। সে অনুযায়ী লাফার্জ হোলসিম বাংলাদেশকে দৈনিক 16 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে জালালাবাদ গ্যাস বিতরণ কোম্পানি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউনের হুমকি দেওয়া হয়েছে। কলম বিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় এনবিআর সংস্থার ঐক্য পরিষদ। রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করতে জারি করা অধ্যাদেশ বাতিল ও সংস্কার এগিয়ে নিতে গঠিত কমিটির বিলুপ্তিও চেয়েছে সংগঠনটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবার রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদে আবারও কলম বিরতি।
কাগজ কলম ফেলে মঙ্গলবার সকাল থেকে এনবিআর প্রাঙ্গণে অবস্থানের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় তাদের উপর দমন পীড়ন করছে সরকার। সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তা বাতিল করতে হবে। ঈদের পর আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। এ সময় তারা বলেন সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান, তাকে আওয়ামী লীগের দোষর দাবি করে 27 তারিখের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বুধ এবং বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সকল শুল্ক, কর ও ভ্যাট অফিসে 12টা থেকে 5টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আগামী 25 ও 26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। সিরিজের শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। সুস্থ হয়ে ওঠায় খেলবেন বিরাজ, শান্তর ফিটনেস নিয়ে নির্ভর সিমন্স। দলের পারফরমেন্সে আত্মবিশ্বাসী কোচ। রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এনবিআরকে শক্তিশালী করতে 1009 কোটি টাকার নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চলতি অর্থ বছরের শেষ একনেক সভা। এই সভায় 8,974 কোটি টাকা ব্যয় মোট 17টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,180 কোটি টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি টাকা। উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য 13টি জেলায় গুদাম নির্মাণে 3য় সংশোধনী প্রকল্প। নগর ভবনে কর্মচারীদের উপর হামলা সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশফাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। ইশফাকের দাবি, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন ও বিএনপিকে বিতর্কিত করতেই নগর ভবনে কর্মচারীদের উপর হামলা করা হয়। এতে নেতৃত্ব দেয়া রুবেল ও আরিফের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তার। তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। পুরো জিনিসটাই আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র। গোলাম কিবরিয়া রুবেল সে বর্তমানে যে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা, তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি। মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল কেনা নিয়ে দ্বন্দ্বে ইতালি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে চালক সহ শ্বশুরবাড়ির লোকজন। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মোটরসাইকেল কেনার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, শ্বশুরবাড়ির লোকজনের হামলায় প্রাণ গেল ইতালি প্রবাসীর। স্বজনরা জানায় 2021 সালে মাদারীপুরের রাজৈরের ইসুফপুর ইউনিয়নের গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিম খানের সঙ্গে পাশের দারাদিয়া গ্রামের রেশমা আক্তারের বিয়ে হয়। এরপর ইতালি চলে যায় হালিম। সেখান থেকে তার পাঠানো টাকা দিয়ে মোটরসাইকেল কিনেন শ্যালক সবুজ চোকদার। 3 মাস আগে ছুটতে আসেন হালিম। এ সময় মোটরসাইকেল কেনার টাকা ফেরত চাইলে শুরু হয় দ্বন্দ্ব। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে 4 জনের নামে রাজৈর থানায় মামলা করেছেন। প্রাথমিকভাবে হাসপাতালে তারা আনার পরে ব্রড ডেড পাওয়া গেছে। তারপরে আমরা পুলিশ এখানে উপস্থিত হয়ে সুরতহাল করেছি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 2018 সালে পারিবারিক বিরোধের জেরে প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয় হালিমের। সেই সংসারে 13 বছরের এক মেয়ে ও 7 বছরের এক ছেলে রয়েছে। 2021 সালে দ্বিতীয় বিয়ে করেন রেশমা আক্তারকে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। খেলার খবর। গলের আত্মবিশ্বাস পুঁজি করে জয়ের লক্ষ্য নিয়ে কলম্বো টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হাতে ব্যথা পেলেও পুরোপুরি ফিট আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জানিয়েছেন কোচ ফিল সিমন্স। অন্যদিকে কলম্বোতে জয় চায় শ্রীলঙ্কাও। স্পিনারদের ওপর আস্থা রাখছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। গলের সুখস্মৃতি নিয়ে কলম্বোতে মাঠে নামবে টিম টাইগার্স। সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে এবার লক্ষ্যটা জয়ের। শঙ্কা জেগেছিল অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে। হাতে চোট পাওয়ায় কলম্বোর প্রথম অনুশীলন সেশন কাটিয়েছিলেন বিশ্রামে। তবে টাইগার অধিনায়ক মাঠে নামতে প্রস্তুত। অধিনায়ক সুস্থ আছে, সে খেলার জন্য পুরো ফিট। আমরা জয়ের জন্য মাঠে নামবো, তবে কাজটা সহজ হবে না। চিন্তার কারণ হতে পারে সাদমান ইসলামের চোখের নিচে ব্যথা পাওয়া। মেহেদী হাসান মিরাজ আগেই ফিরেছেন অনুশীলনে। কলম্বো টেস্টের একাদশে হয়তো দেখা যাবে তাকে। দেখুন, মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে। সে থাকা মানে 2 দিক থেকেই সুবিধা পাওয়া। আর উইকেট বিবেচনা করেই একাদশ সাজাবো। পেসার কয়জন খেলবে তা এখনো আমরা নির্ধারণ করিনি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি বলতে এই কলম্বোতে পিসারা ওভালে ১৭তম টেস্টে একমাত্র জয়ের দেখা পেয়েছিল। তাই স্বাগতিকরাই থাকবে এগিয়ে। কলম্বোতে জয়ের জন্যই মাঠে নামবো। আমরা প্রতিপক্ষের 20টি উইকেটই তুলে নিতে চাই। আমাদের স্পিনারদের সেই সক্ষমতা আছে। এই মাঠে উইকেট সংগ্রাহকের তালিকায় সবার উপরে লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরলীধরন। তাই কিনা নাইম হাসানকে নিয়ে বিশেষ প্র্যাকটিস করলেন বোলিং কোচ শন টেট। ব্যাটসম্যানরা গলে যেই পারফরমেন্স দেখিয়েছে সেটাই এখন প্রত্যাশা কলম্বোতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নুরুল হুদাকে হেনস্থায় দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। কমেছে মব সহিংসতা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাফিলতি পেলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরও কাটেনি শঙ্কার মেঘ। অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের, অস্বীকার তেহরানের। দুপক্ষের আচরণে ট্রাম্পের অসন্তোষ। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।